Hi friends, welcome to our channel Exam Guidance for All. আজকের এই ভিডিও সুন্দরবন সম্বন্ধে। আশা করি এই ভিডিও দেখার পর সুন্দরবন সম্বন্ধে এক্সাম রিলেটেড কোনো ডাউট আর থাকবে না। তাই শুরু করা যাক আজকের এই ভিডিও। সুন্দরবনের অবস্থান। সুন্দরবন অঞ্চলটি বঙ্গোপসাগর উপকূলবর্তী গঙ্গা, মেঘনা, ব্রহ্মপুত্র নদী অববাহিকার বদ্বীপ অঞ্চলে অবস্থিত। এই বনভূমি অঞ্চলটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কিছু জেলা জুড়ে বিস্তৃত। পশ্চিমবঙ্গের মধ্যে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা জেলা এবং পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে বিস্তৃত। এই সুন্দরবন অঞ্চলটি যদি আমরা মানচিত্রে দেখি তাহলে এই বনভূমি দেখতে ত্রিভুজের আকারের মতো, তাই এই বনভূমি ত্রিভুজাকৃতির। এই সুন্দরবন অঞ্চলে প্রচুর পরিমাণে সুন্দরী গাছ জন্মায়। এই গাছের নাম অনুসারেই সুন্দরবনের নাম হয়েছে সুন্দরবন। এই সুন্দরবনে যে সুন্দরী গাছ জন্মায়, এই সুন্দরী গাছ একটি ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ। এই ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ সারা বিশ্বে 50 ধরনের দেখতে পাওয়া যায়। তার মধ্যে 26 ধরনের ম্যানগ্রোভ উদ্ভিদের অস্তিত্ব রয়েছে এই সুন্দরবনে। তাই সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি নামে পরিচিত। ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের মধ্যে সুন্দরী, গরান, গেওয়া, গর্জন, হেতাল, গোলপাতা, গেওড়া, বাইন ইত্যাদি এই সমস্ত উদ্ভিদ সুন্দরবনে দেখতে পাওয়া যায়। সুন্দরবনে যে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ দেখতে পাওয়া যায়, সুন্দরবন ছাড়াও বিশ্বের ভারতের বিভিন্ন জায়গায় এই ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ জন্মায়। এই ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ সমুদ্র উপকূলবর্তী লবণাক্ত মাটিতে বা যেখানে নদী কোনো সমুদ্রের বা লবণাক্ত সমুদ্র জলে মিশেছে সেই মোহনায় জন্মায়। জোয়ার ভাটার কারণে এই অরণ্যের মৃত্তিকা সর্বদা ভিজে থাকে, তাই এইখানকার এই উদ্ভিদগুলি চিরহরিত বা চিরসবুজ প্রকৃতির হয়। ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য, তার মধ্যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এই ধরনের উদ্ভিদের ঠেসমূল বা স্তম্ভমূল থাকে। কাদা ও বালি প্রধান আলগা মাটিতে গাছগুলি যাতে পড়ে না যায় তার জন্য এ ধরনের গাছের কাণ্ড থেকে এক ধরনের মূল মাটির গভীর পর্যন্ত বিস্তৃত হয়, যা ঠেসমূল বা স্তম্ভমূল নামে পরিচিত। এছাড়াও ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের শ্বাসমূল থাকে। এই লবণাক্ত ও কর্দমাক্ত মাটিতে অক্সিজেন সরবরাহ কম থাকে, তাই গাছেরা তাদের প্রয়োজনীয় অক্সিজেন পেতে এবং শ্বাসকর্য চালাতে মাটির ভিতরে যে মূল, সেই মূল খাড়াভাবে মাটির উপরে উঠে আসে এবং এই জাতীয় উদ্ভিদের শ্বাসকার্যে সহায়তা করে। এই সমস্ত মূল শ্বাসমূল নামে পরিচিত। এই শ্বাসমূল দেখতে খুঁটির মতো, অগ্রভাগ ছুচালো ও ছিদ্রযুক্ত। ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এদের জরায়ুজ অঙ্কুরোদ্গম হয়। জরায়ুজ অঙ্কুরোদ্গম মানে হচ্ছে গাছের ফলের মধ্যে বীজের অঙ্কুরোদ্গম হয়ে যাওয়া। অর্থাৎ একটা ফল
এর বীজ মাটিতে পড়ার আগেই সেখান থেকে অঙ্কুরোদ্গম হয়ে যাওয়াকে বলা হয় জরায়ুজ অঙ্কুরোদ্গম। কেননা এই লবণাক্ত এবং কম অক্সিজেনযুক্ত মাটিতে যদি বীজটা পড়ে তাহলে অঙ্কুরোদ্গম হবে না। তাই এই সমস্ত গাছের ফলের মধ্যেই বীজের অঙ্কুরোদ্গম দেখা যায়, যা জরায়ুজ অঙ্কুরোদ্গম নামে পরিচিত। সুন্দরবন অঞ্চলে বেশ কিছু উল্লেখযোগ্য নদী অবস্থান করছে। এই নদীগুলো হলো মাতলা, বিদ্যাধরী, কালিন্দী, গোসাবা, ইচ্ছামতি, রায়মঙ্গল, পিয়ালি, ঠাকুরান ইত্যাদি। এই কয়েকটা নদীর নাম মনে রাখতে পারলেই হলো। এরপর দ্বীপ। এই সুন্দরবন অঞ্চলে ছোট বড় মোট 102টি দ্বীপ আছে। এর মধ্যে উল্লেখযোগ্য দ্বীপ হচ্ছে সাগর দ্বীপ। এই সাগর দ্বীপে একটি কপিল মুনির আশ্রম আছে এবং এটি হিন্দুদের জন্য বিখ্যাত তীর্থস্থান। এবং এখানে যে পয়েন্টটা লেখা নেই সেটা হচ্ছে সাগর দ্বীপ হচ্ছে সুন্দরবনের সবচেয়ে বড় দ্বীপ। এরপর আছে সজনেখালি দ্বীপ। এই সজনেখালি দ্বীপ এখানে পাখিরালয় রয়েছে এবং এটি বন্যপ্রাণী অভয়ারণ্য এখানে গড়ে উঠেছে। এছাড়াও সজনেখালি দ্বীপ ছাড়াও সুন্দরবনের আরও 2টি দ্বীপে বন্যপ্রাণী অভয়ারণ্য গড়ে উঠেছে। এই দ্বীপ দুটি হচ্ছে লুথিয়ান এবং হ্যালিডে দ্বীপ। সুন্দরবনে সাগর দ্বীপ, সজনেখালি দ্বীপ, লুথিয়ান, হ্যালিডে এই দ্বীপগুলি ছাড়াও গোসাবা দ্বীপ রয়েছে। এই সুন্দরবনের পাথর প্রতিমার কাছে ভরতপুরে একটি কুমির প্রকল্প রয়েছে। এরপরে খুব সুন্দর একটা খুবই গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট, সেটা হচ্ছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প বলে ঘোষিত হয় 1973 সালে। বন্যপ্রাণী অভয়ারণ্য এর মর্যাদা পায় 1977 সালে। সুন্দরবনে জাতীয় উদ্যান ঘোষিত হয় 1984 সালে। এই পয়েন্টগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ যে কোনো এক্সামের জন্য। এছাড়াও সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করে 1987 সালে। এর কারণ হিসাবে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ম্যানগ্রোভ বনভূমি ও জীববৈচিত্র্যের কারণে। তবে যদি এক্সামে ম্যানগ্রোভ ও জীববৈচিত্র্য আলাদা আলাদা অপশনে থাকে তাহলে ম্যানগ্রোভ বনভূমিটাকেই বেছে নিতে হবে। পশ্চিমবঙ্গে মোট 2টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে। একটা হচ্ছে সুন্দরবন ন্যাশনাল পার্ক, আরেকটা দ্বিতীয়টা হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয় 1999 সালে। ভারতে মোট 38টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে এবং পশ্চিমবঙ্গে আছে 2টি। সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষিত হয় 1989 সালে। সুন্দরবনকে রামসার সাইটের মর্যাদা দেওয়া হয় 2009 সালে। এটি ভারতের বৃহত্তম রামসার সাইট। পশ্চিমবঙ্গে মোট 2টি রামসার সাইট আছে। একটি হচ্ছে সুন্দরবন, দ্বিতীয়টি হচ্ছে পূর্ব কলকাতার জলভূমি, যেটাকে 2002 সালে এই মর্যাদার অন্তর্ভুক্ত করা হয়। তাহলে এরকম দেখলাম পশ্চিমবঙ্গে 2টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে এবং রামসার সাইটও 2টো আছে। রামসার হলো ইরানের একটি শহর, যেখানে 1971 সালে 2 ফেব্রুয়ারি একটি কনভেনশন রাখা হয়। এর কারণ
এই কনভেনশন ডাকার কারণ হচ্ছে বিলুপ্তপ্রায় জলাভূমির সংরক্ষণ ও তার সঠিক ব্যবহারের জন্য এই কনভেনশনটা ডাকা হয়েছিল, যা রামসার কনভেনশন নামে পরিচিত। এবং এই 2 ফেব্রুয়ারি দিনটাকে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে বা বিশ্ব জলাভূমি দিবস হিসেবে পালিত হয়। ভারতে মোট 41টি রামসার সাইট আছে এবং পশ্চিমবঙ্গে আছে 2টি। একটা হচ্ছে সুন্দরবন, দ্বিতীয়টা হচ্ছে পূর্ব কলকাতার জলাভূমি। সুন্দরবনে বেশ কিছু পশু এবং পাখি দেখতে পাওয়া যায়। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো রয়্যাল বেঙ্গল টাইগার, মেছো বিড়াল, চিত্রা হরিণ, কুমির, সাপ, নানা ধরনের পাখি ইত্যাদি প্রাণীর আবাসস্থল এই বিস্তীর্ণ সুন্দরবন অঞ্চল। তাহলে এই সুন্দরবন সম্বন্ধে এই বেশ কিছু যে তথ্য তুলে ধরা হলো, এই তথ্যগুলো সুন্দরবন থেকে যে কোনো প্রশ্ন আসুক তার সঠিক অ্যান্সার করতে যথেষ্ট। এছাড়াও যে 2টি প্রশ্ন যার উত্তর আপনারা সবাই কমেন্ট বক্সে লিখবেন, সেটা হচ্ছে বিড়ি বাঁধার যে পাতা সেটা কোন পাতা দিয়ে বিড়ি বাঁধা হয়, এবং ক্রিকেট খেলায় যে ব্যাট তৈরি হয় সেই ব্যাটটা কোন গাছের কাঠ দিয়ে তৈরি করা হয়। এই 2টো প্রশ্নের উত্তর সবাই আপনারা কমেন্টে লিখবেন কমেন্ট বক্সে, এবং ভিডিওটা কেমন লাগলো তাও জানাবেন। ধন্যবাদ।